ট্রাম্পকে কঠিন হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট। যা খুশি তাই করো, ইরান তোমাকে পরোয়া করে না, মন্তব্য মাসুদ পেজেশকিয়ানের। গাজা ইস্যুতে মুসলিম দেশগুলোর অবস্থানকে সমর্থনের ঘোষণা চীনের। ইসরায়েলের পরমাণু কর্মসূচিতে কাতারের হস্তক্ষেপ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আওতায় আনার দাবি কাতারের। অনিশ্চিত ভবিষ্যতের পথে সিরিয়া, একের পর এক বিপর্যয় ও ভুল সিদ্ধান্তে নতুন অস্থিরতা শুরু। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের দ্বারস্থ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ট্রাম্পের চিঠি প্রত্যাখ্যান করে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। যা খুশি তাই করো, ইরান তোমাকে পরোয়া করে না বলে ট্রাম্পকে সাবধান করেছে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে একের পর এক নিষেধাজ্ঞায় ইরানকে কাবু করতে না পেরে দিশেহারা ট্রাম্প। পাল্টা আক্রমণের মরণ ছোবল মারবে কি আবারও, তা নিয়ে রয়েছে সংশয়। বিস্তারিত রিপোর্টে। এবার বিশ্বমোড়ল ট্রাম্পের চিঠি প্রত্যাখ্যান করে তাকে চরম শিক্ষা দিল ইরান। বললেন, যা মন চাই তাই করো, তোমার হুমকি পরোয়া করে না ইরান। ইরানের দেখানোই এই বৃদ্ধাঙ্গুলিতে রাতের ঘুম উড়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শত চেষ্টা ও হাজার নিষেধাজ্ঞায়ও কাবু করতে পারল না ইরানকে। উল্টো তাদের দ্বারা নাস্তানাবুদ হয়ে মুখ লুকানোর দশা হয়েছে এই প্রেসিডেন্টের। এই চরম অপমানের পর কি করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির মধ্যে ইরান কোনো আলোচনায় বসবে না, এমন কঠোর অবস্থান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সরাসরি বার্তা দিয়ে তিনি বলেন, তোমরা যা খুশি তাই করো। 11 মার্চ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন, আমাদের জন্য এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। যে কেউ নির্দেশ দেবে বা হুমকি দেবে আর আমরা তাই মেনে নেব, আমি বা আমরা কেউ এমন পরিবেশে কোনো আলোচনায় যাব না। এর আগে ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তির আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন। ওই চিঠি হাতে পেয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হুমকি দিয়ে তেহরানকে আলোচনার টেবিলে আনা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র কেন, পৃথিবীর কোনো শক্তিই ইরানকে বাধ্য করতে পারবে না। যদিও ট্রাম্প বলেন তিনি আলোচনার দরজা খোলা রাখতে চান, তবে আবারও তার আগেই সর্বোচ্চ চাপ নীতিতে ফিরেছেন তিনি। এই কৌশলের উদ্দেশ্যে ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা এবং দেশটির তেল রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে সামলানোর দুটি উপায় রয়েছে, সামরিকভাবে অথবা একটি চুক্তির মাধ্যমে, যা তাদের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাবে। তেহরান অবশ্য বরাবরই দাবি করেছে তারা মার্কিন অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA সতর্ক করে জানিয়েছেন, ইরান দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াচ্ছে, যা 60% ছুঁয়েছে এবং এটি অস্ত্রমানের 90% কাছাকাছি। 2019 সাল থেকে ইরান তার পারমাণবিক কর্মসূচির গতি বাড়িয়েছে। এর পেছনে বড় কারণ ছিল 2018 সালে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে 2015 সালের পরমাণু চুক্তি থেকে সরে যাওয়া এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞার পুনর্বহাল, যা দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে। এবার মুসলমানদের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিল চীন। চীন এবার সরাসরি মুসলিমদের পক্ষে অবস্থান নিয়ে ফিলিস্তিনের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ এবং ফিলিস্তিনিরাই সেখানে শাসন করবে। এছাড়া গাজার জনগণের জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চীন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে চীন বলেছে, ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করা সকলের দায়িত্ব। বিস্তারিত থাকছে রিপোর্টে। এবার মুসলিমদের পক্ষ নিল চীন। বিষয়টি স্পষ্ট করা হয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। প্রশ্ন হচ্ছে, চীন কেন মুসলিমদের পক্ষ নিল? এতে কি তার কোনো স্বার্থ জড়িয়ে রয়েছে, নাকি রয়েছে অন্য কোনো কারণ? ফিলিস্তিনিরা তাদের ভূমিতে স্বাধীনভাবে বসবাস করার অধিকার রাখে। গাজা ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং চীন ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার রক্ষার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। ফিলিস্তিনিরাই ফিলিস্তিন শাসন করবে, এই নীতি মেনে চলতে হবে। 10 মার্চ এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এমন ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বেইজিং ফিলিস্তিন ইস্যুতে আরব ও অন্যান্য মুসলিম দেশের উদ্বেগ ও তাদের নীতি অবস্থানকে পূর্ণ সমর্থন প্রকাশ করেছে। গাজার পরিস্থিতি ফিলিস্তিনি জনগণকে তাদের নিজস্ব ভূমিতে নতুনভাবে ঘরবাড়ি নির্মাণের সুযোগ প্রদান করবে। মুসলিম দেশগুলো গাজার বিষয়ে নীতির প্রতি সমর্থন জানিয়ে মাও নিং বলেন, চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এই প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখবে।
গাজার লোকজনকে অন্য দেশে স্থানান্তরের পরিকল্পনা সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র লিন জিয়ান বলেন, বেইজিং গাজা উপত্যকা থেকে যে কোনো জোরপূর্বক স্থানান্তরের বিরোধিতা করে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ও সাংসদ ওয়াং ই 7 মার্চ এক সংবাদ সম্মেলনে বলেন, গাজা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অংশ। গাজার পরিস্থিতি পরিবর্তন করতে যে কোনো অভিযান নতুন অস্থিরতা সৃষ্টি করবে। ফিলিস্তিন সমস্যা পশ্চিম এশিয়ার একটি মৌলিক সমস্যা। চীন ন্যায় বিচার, শান্তি ও উন্নয়নে পশ্চিম এশিয়ার জনগণের পাশে রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতি চীনের গভীর উদ্বেগ রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করা। গাজা উপত্যকায় চলমান সহিংসতা ও মানবিক সংকটের মধ্যে চীন এর আগে মানবিক সহায়তা পাঠানোর কথা জানিয়েছিল এবং আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়ার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ইসরায়েলের পরমাণু কর্মসূচি নিয়ে এবার কঠোর অবস্থান নিল কাতার। দোহা জানিয়েছে, ইসরায়েলের সব পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আওতায় আনতে হবে। 8 মার্চ ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বৈঠকে কাতারের প্রতিনিধি জানান, ইসরায়েল এখনও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর করেনি, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি। বিশ্লেষকদের মতে, কাতারের এই অবস্থান কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। বিস্তারিত রিপোর্টে। এবার ইসরায়েলের পরমাণু কর্মসূচি নিয়ে হুঁশিয়ারি দিল কাতার। সেই সাথে নানাবিধ কর্মকাণ্ড আলোচনা করে তুলেছে একাধিক প্রশ্ন। দেশটি ইঙ্গিত দিয়ে বলেছে, অচিরে এই বর্বর জাতিকে থামানো না গেলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে পুরো বিশ্ব। কি এমন করলো দখলদার ইসরায়েল যে তার জন্য এতটা চটে গেল কাতার? ইসরায়েলের পরমাণু কর্মসূচি নিয়ে এবার মুখ খুলেছে কাতার। দেশটি ইসরায়েলের সব পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। 9 মার্চ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলকে অবশ্যই তার পরমাণু স্থাপনাগুলোকে IAEA এর সুরক্ষা ব্যবস্থার আওতায় আনতে হবে। দোহা থেকে প্রকাশিত AFPর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 8 মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একটি বৈঠকে কাতারের স্থায়ী প্রতিনিধি জাসিম ইয়াকুব আল হাম্মাদি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের গৃহীত বিভিন্ন প্রস্তাব এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT এর ভিত্তিতে ইসরায়েলকে তার পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক নিয়ন্ত্রণের অধীনে আনতে হবে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে শুধু ইসরায়েলেই এখন পর্যন্ত NPT-তে স্বাক্ষর করেনি। বিশ্বজুড়ে এমন ধারণা রয়েছে যে ইসরায়েলের কাছে 200 থেকে 400টি পরমাণু অস্ত্র রয়েছে। পশ্চিম এশিয়ায় একমাত্র দেশ হিসেবে ইসরায়েল এমন গণবিধ্বংসী অস্ত্রের অধিকারী। তবে তেল আবিব কখনোই এই অস্ত্রের অস্তিত্ব স্বীকার বা অস্বীকার করেনি। তেল আবিব দীর্ঘদিন ধরেই IAEA এর পরিদর্শন মেনে চলতে অস্বীকৃতি জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের ছায়া সমর্থনে ইসরায়েল এমন অবস্থান বজায় রাখতে পারছে বলেও অভিযোগ রয়েছে। সাধারণত ইরান ছাড়া ইসরায়েলের পরমাণু ইস্যুতে অন্য দেশগুলোকে খুব একটা সক্রিয় দেখা যায় না। তবে এবার ব্যতিক্রমভাবে কাতার এই বিষয়ে স্পষ্ট অবস্থান নিল, যা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আসাদ সরকারের পতনের পরেও স্থিতিশীলতা ফেরেনি সিরিয়ায়, বরং দেশটি আরও অনিশ্চয়তার মুখে পড়েছে। পানি, বিদ্যুৎ সংকট, বেকারত্ব ও নিরাপত্তাহীনতা চরম আকার নিয়েছে। বিভিন্ন গোষ্ঠীর ক্ষমতা দখলের লড়াইয়ে জনগণ দিশেহারা। ইসরায়েলের হামলা ও IS-এর উত্থানে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই অস্থিতিশীলতা চলতে থাকলে সিরিয়া চরমপন্থীদের ঘাঁটিতে পরিণত হতে পারে। বিস্তারিত জানব রিপোর্টে। অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়িয়েছে সিরিয়া। আসাদ সরকারের পতনের পর যেখানে নতুন সূর্য ওঠার কথা, সেখানে ভবিষ্যৎ অন্ধকার দেখছে দেশটি। একের পর এক বিপর্যয়, শত্রুর আক্রমণ ও অভ্যন্তরীণ ভুল সিদ্ধান্তে শুরু হয়েছে নতুন অস্থিরতা। তাহলে কি চরম ভুলে চিরতরে মাটির সাথে মিশে যেতে বসেছে সিরিয়া? সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে দেশটিতে আসাদ পরিবারের 41 বছরের শাসনের অবসান হয়। আসাদ 2000 সালে প্রেসিডেন্ট হয়েছিলেন। তবে 2011 সালে আরব বসন্তের প্রভাবে দেশটিতে শুরু হয় ব্যাপক বিক্ষোভ এবং পরে তা গৃহযুদ্ধে রূপ নেয়। 2024 সালের ডিসেম্বরের দিকে মনে করা হয়েছিল যে এই গৃহযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু বাস্তবে দেশটির পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার ভবিষ্যৎ এখন বড় অনিশ্চয়তায় পড়ে গেছে এবং ঝুঁকি বাড়ছে। দেশের অনেক এলাকায় নেই পানি ও বিদ্যুৎ, রাস্তায় বন্দুকধারীদের ঘোরাফেরা, শহরগুলোতে গণহত্যা চলছে, বাড়ির ছাদ রাস্তাঘাটে পড়ে আছে অসংখ্য লাশ। জনগণ ভয়ে বাড়ির ভেতরে লুকিয়ে আছেন। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল ছাড়া কোনো পরিষ্কার পরিকল্পনা ছাড়াই সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী ভেঙে দিয়েছেন, ফলে বহু লোক বেকার হয়ে পড়েছে। বর্তমানে 90% সিরিয়াবাসী দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।
বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার মতো দেশে স্বৈরাচারী শাসকের পতনের পর যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে তা বিশৃঙ্খলা ডেকে আনতে পারে, যেমনটা ইরাক ও লিবিয়ায় দেখা গেছে। এখন সিরিয়াতেও বিভিন্ন গোষ্ঠী ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে। আসাদের পতনের পর ইসরায়েলের প্রভাব বেড়েছে। তারা সিরিয়ায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে, সামরিক ঘাঁটি ধ্বংস করছে এবং গোলান উপত্যকার অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সিরিয়ায় নিরাপত্তার চেয়ে অনিরাপত্তাই বেশি এখন। নানা মৌলবাদী সংগঠন ও মিলিশিয়া বাহিনী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতি শুধু সিরিয়া নয়, ইরাক, জর্ডানের মতো আশেপাশের দেশগুলোর জন্য হুমকি। কবির চৌধুরী, জয়, মাই টিভি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 11 মার্চ জেদ্দায় শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও যুদ্ধ বন্ধের পক্ষে কথা বলেছেন, তবে রাশিয়া ও ইউক্রেনের সামরিক সংঘাত অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে সৌদি আরবের মধ্যস্থতায় শান্তি চুক্তি কতটা সফল হবে তা এখনও অনিশ্চিত। বিস্তারিত রিপোর্টে। যুদ্ধ বন্ধ করতে এবার সৌদি আরবের দ্বারস্থ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাহলে কি এবার সৌদি আরবের মধ্যস্থতায় বন্ধ হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, নাকি একের পর এক পণ্ড হওয়ার পরও এবারও আলোর মুখ দেখবে না এই চুক্তি? রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 10 মার্চ তারা জেদ্দায় পৌঁছান। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই শান্তি বৈঠক 11 মার্চ জেদ্দায় অনুষ্ঠিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, হাজার হাজার তরুণ সেনা এবং বেসামরিক মানুষের জীবন বাঁচাতে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা জরুরি। 10 মার্চ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। জানা গেছে, জেলেনস্কি কিছুক্ষণ পরেই মার্কো রুবিও জেদ্দায় পৌঁছান। তাদের অংশগ্রহণে আলোচনাটি শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিতে অপারেশন গ্যাস পাইপলাইন পরিচালনা করেছে রুশ বাহিনী। মাত্র 1.5 মিটার চওড়া একটি গ্যাস পাইপলাইনের ভেতর দিয়ে শত্রুপক্ষের রেখার পেছনে পৌঁছায় রুশ সেনারা। ইউক্রেনীয় বাহিনীর দাবি, তারা রুশ সেনাদের শনাক্ত করে রকেট, ড্রোন এবং আর্টিলারি দিয়ে পাল্টা হামলা চালিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে কিছু সেনা হতাহতের খবর জানানো হলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এদিকে ইউক্রেনের সবচেয়ে বড় স্টিল কোম্পানি মেটিনভেস্টের প্রধান বলেন, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কাছ থেকে সুনির্দিষ্ট নিরাপত্তা ও বিনিয়োগ গ্যারান্টি পাওয়ার পরেই পুনর্গঠনের সময় এবং অর্থ নির্ধারণ করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন। ইসরায়েলের নতুন সেনাপ্রধান হারি কভিটস দায়িত্ব নিয়েই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। 2025 সাল হবে যুদ্ধের বছর। তিনি সতর্ক করেছেন, দেশটির নিরাপত্তা সংকট মারাত্মক হতে পারে, বিশেষ করে ফিলিস্তিনের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। পাশাপাশি সিরিয়া ও গোলান হাইটস নিয়ে ইসরায়েলের আগ্রাসী অবস্থানও স্পষ্ট হয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েল অগ্রিম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়াচ্ছে। বিস্তারিত জানব রিপোর্টে। দায়িত্ব গ্রহণ করে বিস্ফোরক মন্তব্য ইসরায়েলের নতুন সেনাপ্রধানের। বললেন, 2025 সাল হবে যুদ্ধের বছর। জোলানি সরকারি পোশাক পরে নিজেকে একজন মধ্যপন্থী হিসেবে উপস্থাপন করেছিলেন, কিন্তু এখন তার মুখ থেকে মুখোশটি পড়ে গেছে, এমন দাবি ইসরায়েলের নতুন সেনাপ্রধানের। কিন্তু এটি তিনি কেন বললেন? তিনি কোন আশঙ্কার কথা প্রকাশ করলেন? সিরিয়ার শাসন ব্যবস্থা পরিবর্তনের পর থেকে ইহুদিবাদী শাসক গোষ্ঠী দখলদারিত্বের সম্প্রসারণকে ন্যায্যতা দিয়ে কার্ডস দাবি করেছেন। সিরিয়ার হুমকির বিরুদ্ধে ইসরায়েল নিজেদের রক্ষা করছে এবং ইসরায়েলের বাহিনী হারমান হাইটস সহ সিরিয়ার এলাকায় থাকবে এবং গোলান হাইটস এবং গ্যালিলিকে রক্ষা করবে। এদিকে আমেরিকার গতিবিধি এবং ওয়াশিংটনের আচরণ আরেকটি বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নিয়ে বিরোধী ও সমর্থকদের মধ্যে তীব্র দ্বন্দ্বের খবর পাওয়া যাচ্ছে। এই প্রসঙ্গে ইসরায়েলি সরকারের বিরোধী দলীয় নেতা মন্তব্য করেছেন, ইসরায়েলি সরকারের দুর্বলতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে আলোচনা করছে, কারণ তারা তাদের নাগরিকদের জীবন নিয়ে উদ্বিগ্ন। ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলের সেনাবাহিনীর নতুন প্রধান হ্যারি কভিটস বললেন, আমরা এখন একটি পরিস্থিতিতে রয়েছি যেখানে দেশটির নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে সংকটাপন্ন হয়ে উঠতে পারে। এছাড়া ফিলিস্তিনের পরিস্থিতি আরও জটিল হতে পারে, যা ইসরায়েলের জন্য বড় ধরনের সামরিক সংঘাতের কারণ হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের কাছে ইসরায়েলের এই সতর্কবার্তা যথেষ্ট উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অগ্রিম ঘোষণার মাধ্যমে হয়তো ইসরায়েল যুদ্ধের প্রস্তুতি নিতে চাইছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।